শিয়াল যত বড়ই শিক্ষিত হোক, যত বড়ই পণ্ডিত হোক, ডক্টরেট হোক আর ব্যারিস্টার হোক, যাই হোক, একটা নিরীহ মুরগি কখনো কি তার বাচ্চাকে ওই শিয়ালের বাড়িতে প্রাইভেট পড়তে পাঠাবে? হ্যাঁ, আপনার সাথেই আমার কথা হচ্ছে। যেহেতু আপনি আমার ভিডিওটি অন করেছেন, 2 মিনিট আপনার সাথেই আমি কথা বলবো। আপনি একটু ভেবে দেখুন যে আপনার সবচেয়ে আদরের, সোহাগের, আপনার কল্পনার, আশা আকাঙ্ক্ষার, স্বপ্নের সন্তান, যাকে আপনি বড় করতে চান, মানুষ করতে চান, জ্ঞানী গুণী ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ হিসাবে প্রতিষ্ঠিত করে রেখে যেতে চান, সেই সন্তানকে যদি দেখেন আপনার সামনে থেকে কেড়ে নিয়ে যাচ্ছে, আপনার বুক থেকে ছিনিয়ে নিয়ে যাচ্ছে, আপনার ছেলের পড়ার টেবিল থেকে উঠিয়ে নিয়ে যাচ্ছে, আপনার ছেলের বিদ্যালয় থেকে, কলেজ থেকে ছিনতাই করে, অপহরণ করার মতো বিভিন্ন প্রলোভন দেখিয়ে নিয়ে গিয়ে একজন অমানুষে, একজন দখলদারি, একজন খুনি, একজন সন্ত্রাসী, বিভিন্নভাবে তাকে অপরাধের ভিতর জড়িয়ে অপরাধী করে শেষটা কেমন হতে পারে, তাদেরই আর এক পোষা কুকুর দিয়ে আপনার সন্তানকে তাদের স্বার্থে হত্যা করে লাশ হিসাবে আপনার সামনে যদি প্রেজেন্টেশন করে, আপনি কি আপনার সন্তানকে সেইখানে, সেই বিচরণ ভূমিতে পাঠাবেন? পাঠাতে ইচ্ছা পোষণ করবেন? আপনি কি সেই সন্ত্রাসী যে একটি গোষ্ঠী, তার চরণভূমিতে আপনার সন্তানকে নিরাপদ রাখার জন্য দিবেন তাদের হাতে তুলে? নাকি আপনার সন্তান আপনার আদর্শে, আপনার মনের মতো করে সামাজিক মর্যাদাবান, শিক্ষিত, পরিমার্জিত, আপনার মুখ উজ্জ্বল করার মতো একটি জায়গায় থেকে সে যদি দেশ সেবায় নিয়োজিত হয়, সে যদি আপনার গর্বের জায়গা হয়ে দাঁড়ায়, আপনি তাদের কাছে দেবেন? কাদের কাছে দেবেন? আপনি যদি লক্ষ্য করেন, 1947 সালে মাউন্টব্যাটেন 3 খণ্ডকে 2 ভাগে ভাগ করেছিলেন। 3 খণ্ড হচ্ছে ভারত একটা খণ্ড, আর 2 খণ্ড হচ্ছে পাকিস্তান এবং তথাকথিত পূর্ব পাকিস্তান, আজকের যেটা বাংলাদেশ। তখনই এটা স্বাধীন হতে পারত যদি কিনা বাংলাদেশে কোনো নেতা থাকতো জিন্নাহ সাহেবের সাথে বসে কথা বলার। কিন্তু হয়তো ছিল না, পূর্ব বাংলার নেতাদের অযোগ্যতার কারণেই পশ্চিম পাকিস্তানের সাথেই রয়ে গেছিল। কিন্তু আমি যে প্রসঙ্গে বলছি, এই যে 3 খণ্ড করে 2 ভাগ, 1 খণ্ড একটি দেশ, 2 খণ্ড মিলে একটি দেশ, কিসের ভিত্তিতে? মুসলিম অধ্যুষিত এলাকার জন্য। এই এলাকাটা মুসলমানদের ভূমি, মুসলমানদের জায়গা, মুসলমান ধর্মাবলীদের এটা একটি উর্বর ভূমি। তাদের স্বাধিকার, তাদের ধর্মের যে নিরাপদ স্থান এই বাংলাদেশ, এটা ভেবেই তৎকালে 3 খণ্ড করে 2 ভাগ করা হয়েছিল। এখন আপনি যদি সেই ভূমিকে, সেই 47কে মানে অবমাননা করতে চান, এটা আমার দৃষ্টিতে সেই মুসলমানদের মুখেই চটাপাঘাত, জুতার বাড়ি, জুতার মালা গলায় পরার সমান নয় কি? আপনি যদি মুসলমান হন, যে ভিত্তিতে পূর্ব পাকিস্তান, পরবর্তীতে বাংলাদেশ একটি সার্বভৌম দেশ হিসাবে প্রতিষ্ঠিত হলো, আপনি কেন সেই দেশটিকে আরেকটি রাষ্ট্রের করদ রাজ্যের মতো, আরেকটি রাষ্ট্রের দাসত্বের বোঝার মতো আপনার ভবিষ্যৎ প্রজন্মকে, মুসলিম সম্প্রদায়কে কেন আরেকটি ধর্মের পাটাতনে পিষে রেখে যেতে চাচ্ছেন? আপনার বিবেকবোধ বিন্দুমাত্র কি জাগ্রত হয় না? হ্যাঁ, আমি যাদের কথা বলছি, আমার সন্তানকে, আপনার সন্তানকে আমাদের বুক থেকে যারা কেড়ে নিচ্ছে, কেড়ে নিয়ে তারা নেতা হচ্ছে এবং আমাদের ছেলেরা তাদের
কর্মী হয়ে তাদেরকে নেতা বানানোর একটি সহায়ক ভূমিকা পালন করছে। কিন্তু এরা কারা? এরা মুসলমানদের যে বাংলাদেশ, এটা কি স্বীকার করে? এরা ক্ষমতালোভী এক ধরনের ভূমিদস্যু, রাজনৈতিক দস্যু, এটা কি বলবো, স্বাধিকার দস্যু। বিভিন্নভাবে এরা দস্যুতে রূপান্তরিত হয়েছে। যে রাজনৈতিক সংগঠনগুলো, অর্থাৎ এই 53 বছর যারা এদেশকে রাজনীতির কথা বলে সাধারণ মানুষকে জিম্মি করে গোটা কয়েক মানুষ হাজার হাজার কোটি কোটি টাকা লুটে নিয়ে তারা তাদের আশা আকাঙ্ক্ষাকে চরিতার্থ করেছে, পূর্ণ করেছে। জনগণকে ধোঁকা দিয়ে, জনগণকে বিভিন্নভাবে বেড়াজালের ভিতরে ফেলে তাদেরকে অবহেলার দৃষ্টিতে, ঘৃণার দৃষ্টিতে এবং অত্যন্ত নেক্কারজনকভাবে তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে ওই অবস্থানে রেখে কতিপয় কিছু নেতা এদেশের মানুষকে দাসত্বে পরিণত করেছে। এবং আপনি আমরা সেই দাসত্বের ভিতরে ঢুকে গেছি নিজের অজান্তেই। এই যে আমি বললাম, আপনার সন্তান, আমার সন্তান, আমাদের সন্তানদেরকে তারা বিভিন্ন ভাগে ভাগ করে নেতা বানাতে চেয়ে তাদের উদ্দেশ্যকে চরিতার্থ করবার জন্য আমাদের সন্তানদেরকে ব্যবহার করছে। এখন এটাই উপযুক্ত সময় আমাদের সামনে আমাদের সন্তানরা মুসলমান হিসাবে, মুসলমান প্রকৃত মুসলিম যারা, যে মুসলিম ধর্মাবলম্বীদের সাথে থেকে যে মুসলমান, আমি চাই আমার সন্তান তাদের সাথে থাক। এদেশ তাদের হাতেই নিরাপদ যারা কোরআন এবং সুন্নাহর পথ ধরে এদেশকে, তার সার্বভৌমত্বকে রক্ষা করতে চায়। এদেশের মুসলমানদেরকে এই ভূমিতে উপযুক্ত মুসলিম হিসাবে প্রতিষ্ঠিত করে রেখে যেতে চায়। ভবিষ্যৎ প্রজন্মের এটাই তো লক্ষ্য মাত্রা হওয়া উচিত। আপনি ভেবে দেখুন, আপনার সন্তান কোথায় নিরাপদ, কাদের হাতে দিলে, আমি দলের নাম বলবো না, বিবেক আপনার, চিন্তাভাবনা আপনার, চিন্তাধারা আপনার, যদি আপনি সেখানেই ফিরে যেতে চান তাহলে আপনার জিয়াউর রহমানের আদর্শের সেই সময়কার রাজনীতিতে ফিরে যেতে হবে, অথবা প্রথমবার ম্যাডাম খালেদা জিয়া যে রাজনৈতিক পরিবেশ তৈরি করেছিল সেখানে ফিরে যেতে হবে। আপনাকে ভাবতে হবে, ম্যাডাম খালেদা জিয়া পরবর্তীতে ক্ষমতায় এসে কিন্তু র্যাব তৈরি করেছিলেন এবং সেটা দিয়েই বিএনপির লোকদেরকেই তিনি আদর্শের ভিতরে ঢুকাতে চেয়েছিলেন। হয়তো তিনি ব্যর্থ হয়েছেন এবং পরবর্তীতে সেই ব্যর্থরাই এখন বিজিতের মতো বিএনপির সর্বময় ক্ষমতা দখল করে আছে। আপনি কাদের রাজনীতি করবেন, কোথায় করবেন, আমি আরেকটু ক্লু দিয়ে যাই, অবিশ্বাস্য হলেও আপনি আপনার এলাকায় বা আপনার বন্ধু বান্ধবদের নিয়ে একটি জরিপ চালান। জরিপটা কিসের? বিগত বিএনপির সময়ে দেওয়ার যে কোনো জায়গায়, উপজেলাতে বলেন, পৌরসভাতে বলেন, জেলাতে বলেন, যত সরকারি অফিসগুলো আছে এর ভিতরে বিএনপির কয়টা লোক চাকরিজীবী আছে এবং বিএনপির সময়ের কতজন লোক চাকরি পেয়েছে। আমি জরিপ করেছি এটা, আমি মাঠে ঘুরে ঘুরে অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছি। 90% লোকই আওয়ামী লীগের লোক চাকরিজীবী, চাকরির ভিতরে আছে। 10% লোক যারা চাকরি পেয়েছে এরা আওয়ামী লীগ আমলে বিভিন্নভাবে পয়সা করে দিয়ে হোক বা বিএনপির নাম হলো আওয়ামী লীগ, সে যে আওয়ামী লীগের ভিতরে ঢুকে এই 10% লোকের চাকরি নিয়েছে বা পেয়েছে বা করে। বাকিটা পুরা 100%ই আওয়ামী লীগ, তৎকালীন বা তথাকথিত আওয়ামী লীগের মনোভাবাপন্ন, আওয়ামী লীগের ঘরোয়ানার, আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা সমস্ত অফিস আদালতে চাকরিতে নিয়োজিত আছে। আপনারা কিসের আকাঙ্ক্ষায়, কিসের লোভে? আরেকটি দল যেটা আছে, যেটা বর্তমানে সবচেয়ে চাঁদাবাজি হিসাবে, চাঁদাবাজ একটি রাজনৈতিক দল হিসাবে খ্যাতি অর্জন করেছে, আপনার সন্তানকে নষ্ট করতে চান নাকি ভালো সুপথে রেখে যেতে চান? যারা বিএনপির এই কেস কালামের ভিতরে আছেন, যাদের নামে বলেন এত এত কেস,
হ্যাঁ, আমলিগ করেছে ঠিকই, আমলিগ কেস মামলা করেছে ঠিকই, কিন্তু আমলিগের দোষে কতটা মামলা হয়েছে, আর বিএনপি নেতাদের ভুল নেতৃত্বের কারণে তাদের এই কর্মী বাহিনী মামলার শিকার হয়েছে, সেটা ভাবনার বিষয়, চিন্তার বিষয়। তারা নেতা হবার জন্য এইসব নিরীহ ছেলেদেরকে কোন পথে উস্কে দিয়েছে, কোন রাস্তায় অন্ধকার গলিতে ঢুকিয়ে দিয়েছে, এটা পরিবারের অভিভাবক হিসাবে এখনে নিবিড়ভাবে চিন্তার বিষয়, আবেগ নয়। আরও 10-15 আমরা যখন থাকবো না, আমাদের মতো মানুষ যখন আমরা থাকবো না, কাদের হাতে দেশের নেতৃত্ব যাবে এটা এখনই বিবেচনা করতে হবে। এখনই ভেবে সেই সুশৃঙ্খল একটি মুসলিম সম্প্রদায় যারা এদেশের সেই 47-এর যে ইস্যুটাকে কেন্দ্র করে পূর্ব বাংলা বা পূর্ব পাকিস্তানকে একটি আলাদা ভূখণ্ডে চিহ্নিত করা হয়েছিল, সেটা যেন পৃথিবীর মানচিত্রে শেষ অবধি পর্যন্ত থেকে যায়, এই চিন্তাভাবনার এবং সেই দায়িত্ব আমাদের। আমরা যুদ্ধে জড়াবো না, আমরা হাতে অস্ত্র তুলে নিতে পারবো না, কিন্তু আমাদের বিবেক আছে, আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা করার জন্য দূরদর্শিতা আছে। আমরা সেই দূরদর্শিতা দিয়েই আমাদের বর্তমান প্রজন্মকে সঠিক একটি পথধারায়, সঠিক একটি রাজনৈতিক যে আবহ তৈরি হয়েছে তার ভিতরেই রেখে যাওয়া কি বাঞ্ছনীয় নয়? পর্যবেক্ষণের দরকার, চিন্তা ভাবনার প্রয়োজন। এটা আবেগের নয়। আমি আবারও বলছি, আপনার ছেলে কোথায় নিরাপদ? আপনার ঘর থেকে, পড়ার টেবিল থেকে, আপনার বুকের থেকে, আপনার সেই সন্তানের শিক্ষাঙ্গন থেকে কারা টেনে হেঁচড়ে নিয়ে রাজপথে তাদেরকে বিভিন্নভাবে সন্ত্রাসী গ্রুপের ভিতরে, মাদকাসক্তের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে। আমি শেষে একটি কথা বলবো, আমার নিজের চোখে যেটা আমি দেখছি, ম্যাথ ছাত্রদের, বিভিন্ন কলেজের ছাত্রদের বিভিন্ন জেলার থেকে এসে যারা পড়ালেখা করে এবং ম্যাথের তাদের বাবারা আশা আকাঙ্ক্ষা করে দেখে দিয়ে যায়, সেই ম্যাথেও কি একটি সন্তান নিরাপদ? সেখান থেকে কিভাবে নির্বিচারে লাথি দিয়ে পর্যন্ত ঘাড় ধরে ধাক্কাতে এইসব রাজনৈতিক দলগুলোর তাদের গুন্ডা বাহিনী দিয়ে তাদের মিছিলে নিয়ে তাদেরকে মানসিকভাবে কিভাবে টর্চারিং করা হয়, নির্যাতন করা হয়। আমরা চাই এই সব উচ্ছিষ্ট সন্ত্রাস গোষ্ঠী দিয়ে কোনো রাজনৈতিক সংগঠন বাংলার মাটিতে প্রতিষ্ঠিত না হোক। আমরা চাই সভ্য, শান্ত, ধর্মীয় চিন্তাধারা, সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ধর্মীয় চিন্তাধারার ভিতরে থেকে, ধর্মীয় আবহের ভিতরে থেকে, ধর্মীয় মনস্তাত্ত্বিক সমাজের ভিতর থেকে একটি সমাজ, সুষ্ঠু সমাজ, সুষ্ঠু ভবিষ্যৎ প্রজন্ম, সুষ্ঠু রাজনৈতিক নেতৃত্ব এদেশে গড়ে উঠুক, সুষ্ঠু শিক্ষিত, পরিষ্কারভাবে একটি শিক্ষিত সমাজ এদেশে গড়ে উঠুক, শিক্ষিত নাগরিক গড়ে উঠুক, শিক্ষিত এবং জ্ঞানীরাই এদেশকে সঠিকভাবে সঠিক রাস্তায় নিয়ন্ত্রণ করে রাখতে পারবে। না হলে যে উচ্ছৃঙ্খল যারা মাদক, যারা লোভী, ক্ষমতাশালী, যারা পরদেশের নির্ভরশীলতার দিকে তাকিয়ে থাকে, তাদের হাত থেকে নিজেদের দেশকে রক্ষা করতে হলে এখনই আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে সঠিক পথে পদক্ষেপ নিতে হবে। আমি হয়তো কি বলতে চাচ্ছি বোঝাইতে পারিনি, ততটা জ্ঞান আমার নয়, কিন্তু আপনি আমার থেকে জ্ঞানী। আপনি ভেবে দেখুন আপনার সন্তান কোথায় নিরাপদ, আপনার ভবিষ্যৎ প্রজন্ম কাদের হাতে নিরাপদ, আপনার দেশ মাতৃকা কাদের হাতে সুপরিকল্পিতভাবে, সুচিন্তিতভাবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তুলে নিতে পারে এমন একটি ভবিষ্যৎ প্রজন্ম গড়ে উঠতে পারে। তাদেরকে হাতে, তাদের নেতৃত্বেই আপনি আপনার সন্তানকে নিবেদিত করুন, নিয়োজিত করুন, এই আশা ব্যক্ত করে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম।